আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আজকে থাকছে আপনাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর, বলতে পারি ব্রেকিং খবর। হঠাৎ করে তুরস্ক ইরানে কি পৌঁছে দিল এটা নিয়ে ভারতের, তুরস্ক পাকিস্তানে কি পৌঁছে দিল, দুঃখিত, এটা নিয়ে ভারতের ঘুম হারাম। ভারতের প্রত্যেকটা গণমাধ্যম এখন এটা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সংবাদ প্রচার করছে। 2 নম্বর, বাংলাদেশকে মক্কা চুক্তিতে বাধা দিতে ভারত একটার পর একটা পরিকল্পনা করছে। শেষ পর্যন্ত তারেক রহমান সরকার কি করবেন? 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ভারত এবার মক্কা চুক্তির এগেইনস্টে আরব আমিরাত, জাপান, ইসরায়েলকে নিয়ে বিশেষ জোট করার চিন্তা করছে। নতুন জোট আসতে পারে পাকিস্তান, তুর্কি, সৌদি, বাংলাদেশের বিরুদ্ধে নতুন একটা পরিকল্পনা নিয়ে। পাশাপাশি ইরানের উপর যে মার্কিন অবরোধ, অর্থনৈতিক অবরোধ বা নিষেধাজ্ঞা, সেটাকে পাল্টা জবাব দিল কোন ভাবে? অর্থাৎ যখন গত রাতে ইরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসলো, তখন ইরান মিসাইলের ভাষা সেটা আবার জবাব দিল। এখন ট্রাম্প ইরানের পা ধরে বসে আছে যে আমাকে একটা এক্সিট রুট দাও, কিন্তু ইরান ট্রাম্পকে আর পাত্তা দিচ্ছে না। এই সবগুলো খবর আজকের লাইভ সেশনে থাকবে। প্রিয় দর্শক, আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম আমার প্রিয় খুব বন্ধুবর, খুব কাছের মানুষ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভাইকে নিয়ে। এরপর অনেকে অনেক প্রশ্ন করেছে, খুব সহজ ভাষায় দুটো উত্তর দেই। হুমায়ুন কবির তিনি ব্রিটিশ নাগরিক, যতটুকু জানি ছোটবেলায় তিনি পরিবার সহ ইংল্যান্ডে বসবাস করেন এবং ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ পলিটিশিয়ানদের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। সর্বশেষ তারেক রহমান তাকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন এবং তারেক রহমানের লন্ডন জীবন, তার রাজনৈতিকভাবে পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয়গুলো তিনি দেখভাল করতেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং আমার সাথে যেইটুকু সম্পর্ক আছে, আমরা দীর্ঘ একটা সময় একসাথে কাটিয়েছি বা লম্বা সময় আড্ডা দিতাম এই রাজনীতির বিষয় নিয়ে। তিনি পুরোপুরি ডান ধারার মানুষ এবং আমাদের মতো বাংলাদেশের শত্রু রাষ্ট্রটির বিরুদ্ধে সোচ্চার একজন মানুষ এবং দেশপ্রেমিক। সবচেয়ে বড় কথা, তিনি একজন দেশপ্রেমিক মানুষ। বিএনপি বা আওয়ামী লীগের কথিত নেতাদের মতো পকেটবাজ নেতা নন, তিনি দেশকে ভালোবাসেন। তো হঠাৎ করে আমাদের টিআইবি নতুন করে প্রশ্ন তুলছে, সেটা কি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তিনি বিদেশি নাগরিক হয়ে প্রতিমন্ত্রীর পদটিতে যে বসছেন, এটি সাংবিধানিক বা সংবিধান সম্মত নয়। পাশাপাশি গতকালকে একটি প্রেস কনফারেন্সে প্রথম আলো একই ভাষায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অ্যাটাক করেন। তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রথম আলোকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের এত জলে কেন? 2008 থেকে তো আপনাদের জলাজলি আমরা দেখছি। একদম খুব পারফেক্ট থ্রো করেছেন। এটা নিয়ে অনেকে বিতর্ক ছড়াচ্ছে, এই ভাষায় কেন বললেন? প্রথম আলোকে এর চেয়ে ভালো ভাষা কি বলা যায় বলেন? যারা এই দেশে 1/11 এনেছে, যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, যারা এই দেশে জঙ্গি তকমা দিয়ে পুরো দেশে আলেমদের মধ্যে আলেমদেরকে হত্যাযোগ্য করার বৈধ ন্যারেটিভ তৈরি করেছে, সেই প্রথম আলোকে শুধু এইটুকু বলেছে, আপনাদের এত জলে কেন? আমার মনে হয় হুমায়ুন ভাইয়ের আরো কঠিন ভাষায় জবাব দেওয়া উচিত। এরপর প্রথম আলো যদি এই ভাষায় কাউকে প্রশ্ন করে বা ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, এই দেশের জনগণের উচিত হবে প্রথম আলোকে থামানো। কারণ এই পত্রিকাটি পুরোপুরি একটি দেশের অর্থায়নে এবং তাদের কি বলবো তাদের যে রাজনীতি আছে বা তাদের যে ষড়যন্ত্র আছে সেটা বাস্তবায়নে কাজ করে। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে না বুঝি হোক এই প্রথম আলোটাকেই সকালবেলা তাদের ঘরে পৌঁছে দেন। এটাকে বন্ধ করতে হবে। কোন নিষিদ্ধ জিনিসকে এভাবে যদি আপনারা আঁকড়ে ধরেন, সেই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের বা সেই নিষিদ্ধ জিনিস আরো ভয়ঙ্কর কাজ করতে পারে। আজকের আলোচনা আমাদের হুমায়ুন ভাইকে নিয়ে নয়। আমি সিরিজ কথাগুলো বলছি কয়েকদিন ধরে, কেন বলছি বুঝতে পারছেন। আমি যখন বলি আপনাদের বুঝতে হবে, এটা নেপথ্যে কারণ আছে। কারণ হুমায়ুন ভাই মক্কা চুক্তির বিষয়টিকে খুব পজিটিভ ভাবে দেখছেন এবং বাংলাদেশ, সৌদি, পাকিস্তান, তুরস্কের বলয়ে প্রবেশের চেষ্টা করছে, আর অন্যদিকে ভারত
সেটাকে বাধা দেওয়ার সকল ষড়যন্ত্র করছে। আর ঠিক এই মক্কা চুক্তিতে বাধা দেওয়ার জন্যই হুমায়ুন ভাইকে বিতর্কিত করতে টিআইবি আজকে স্টেট বলছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধান সম্মত নয়। কে বলছে? টিআইবি। এটিও ভারতের একটি সংস্থা, ভারতের সংস্থা, বাংলাদেশে কাজ করে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো। দেখেন, দুটো জায়গা থেকে আমাদের ফিফথ কলাম নিয়ে আমি আপনাদের অনেক কথা বলেছি। আমরা মোসাদ, র এগুলো নিয়ে সবাই শোনেন, কিন্তু ফিফথ কলাম শব্দটাকে অনেকে জানেন না। আমি বারবার বলি আমার ভিডিওতে, বাংলাদেশের শত্রুদের এজেন্ট বাংলাদেশে বসবাস করে। একদম ফিফথ কলামটাকে আবার বুঝিয়ে বলছি আপনাদের। ধরেন, যেখানে মোসাদ প্রবেশ করতে পারে না, র প্রবেশ করতে পারে না, সেখানে তারা অর্থ দিয়ে ফিফথ কলাম তৈরি করে। বাংলাদেশের বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, অভিনেত্রী, শিল্পী, পলিটিশিয়ান, বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিকে তারা ফিফথ কলামের এজেন্ট বানান, যারা সেই দেশটির অর্থ নেন, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তারা যখন বাংলাদেশ কোনো ভালো সিদ্ধান্ত নিতে যায় বা ওই দেশটির এগেনস্টে যায়, তখন তারা মানুষের মধ্যে জনমত তৈরি করেন, মানুষের মধ্যে সেই সরকারকে বিতর্কিত করেন। ঠিক হুমায়ুন কবিরকে সেই ফিফথ কলামের ব্যক্তিরা এখন বিতর্কিত করার চেষ্টা করছে। হুমায়ুন ভাই ব্রিটিশ নাগরিক হন, আমেরিকার নাগরিক হোক, সেনেগালের হোক, আফ্রিকার হোক, তুরস্কের হোক, ভারতের হোক, কোন দেশের নাগরিক সেটা বিবেচ্য নয়। কারণ বাংলাদেশে গত 15.5 বছরে কয়েক ডজন আওয়ামী লীগের মন্ত্রী দ্বৈত নাগরিক ছিলেন। তাদের বেলায় যদি সমস্যা না হয়, হুমায়ুন ভাই বেলায় কেন হবে? আমি বলবো বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে অ্যালার্ট থাকেন, যাতে করে এই বাংলাদেশ বিরোধী শক্তিটা আবার মাথাচাড়া দিতে না পারে। সবাই অ্যালার্ট থাকবেন। কেউ হুমায়ুন কবিরের বিষয়ে না জেনে মন্তব্য করবেন না। তাকে আমি পার্সোনালি চিনি, একজন দেশপ্রেমিক ইমানদার ব্যক্তি। আর কিছু বলতে হবে? বিএনপির সমালোচনা করেন যারা বিরোধী দলে আছেন, যেটা যৌক্তিক সেটা করেন। আগে হুমায়ুন সাহেবের কথা দেখেন, তার কাজ দেখেন। তাকে হারালে অনেক কিছু হারাবেন আপনারা। অতএব বুঝে শুনে সমালোচনা করবেন। দর্শক, আসছি দ্বিতীয় প্রসঙ্গে। আমেরিকার ট্রেজারি বা আমেরিকার অর্থমন্ত্রী তারা ইরানের উপর শক্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করছে, খুব স্ট্রংলি। কি বলছে তারা? যে আমেরিকার নিষেধাজ্ঞা যারা মানবে তারা যেন ইরানকে ইরানের পণ্য কিনার অর্থ না দেয়, ইরানের সাথে কোনো আমদানি রপ্তানিতে জড়িত না হয়, এবং ইরান যাদের কাছে যে তেল গ্যাস বিক্রি করছে সেগুলোর অর্থ যেন ইরানকে পে না করে। যারা এই কাজটি করবে, মানে আমেরিকার কথা শুনবে, তাদের জন্য আমেরিকার অনেক উপঢৌকন আসবে শীঘ্রই। যারা এই আমেরিকার প্রস্তাব শুনবে না, তাদের উপর ইরানের মতো নিষেধাজ্ঞা আসতে শুরু করবে। তার মানে আমেরিকা একটা স্বাধীন রাষ্ট্রকে হুমকি দিচ্ছে তার ক্ষমতার বলয়ের বা তার ক্ষমতার ছড়ির মাধ্যমে। যখন আমেরিকা ইরানের উপরে নিষেধাজ্ঞা জারি করছে, তখন ইরান জবাব দিল মিসাইল এবং ড্রোনের ভাষায়। আমেরিকা হরমুজ প্রণালীতে তার নেভাল বাহিনীকে দিয়ে, তার ওয়ারশিপ, আকাশে হেলিকপ্টার, নিচে যুদ্ধ জাহাজ, সেনাবাহিনী দিয়ে তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করছিল। বুঝতে পারছেন? নিষেধাজ্ঞার পরপর হরমুজে ইরানের অবরোধ ভাঙার জন্য তেলের ট্যাঙ্কার ঢুকাচ্ছিল চারদিক থেকে তাদের ওয়ারশিপ, যুদ্ধ জাহাজ, উপরে হেলিকপ্টার, তাদের স্যাটেলাইট প্রস্তুত, নেভিগেশন রেডি, তাদের কি বলবো প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত। সবকিছুর মাঝখানে হঠাৎ করে ইরানের ড্রোন এসে, মিসাইল এসে তেলের ট্যাঙ্কারটাকে উড়িয়ে দিয়ে চলে গেল। আমেরিকা কপালে হাত দিয়ে বসে থাকলো। এটা কি করে সম্ভব? ইরান বলছে তুমি আমাকে নিষেধাজ্ঞা দাও, নো টেনশন, তোমাকে আমি এই ভাষায় জবাব দেব। আমেরিকা যখন দেখলো যে তার শেষ অস্ত্র, অর্থাৎ ইরানের উপর তার যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এটি ছিল আমেরিকা ইরানের কাছে পরাজিত হওয়ার পর শেষ অস্ত্র। কারণ যুদ্ধের মাধ্যমে কোনো কৌশল, মানে যুদ্ধের কোনো কৌশল ইরানের বিরুদ্ধে সফল হচ্ছিল না আমেরিকার। তাই তারা বাধ্য হয়ে এবার অবরোধ দিয়েছে। কারণ ইরানকে যুদ্ধ করে আর হারাতে পারছে না। ইরানকে কোনোভাবে হারাতে না পেরে এবার অর্থনৈতিক অবরোধ দিল। ইরান বলছে তুমি আমাকে কি অবরোধ দিবা? এর আগে থেকে তো অবরোধ দেয়া আছে। ইরান এখন স্ট্রং ভূমিকায় আছে। ইরানের কোনো ব্যক্তি, সরকারি চাকরিজীবী, প্রাইভেট প্রতিষ্ঠানের কেউ
এক মাসের বেতন বকেয়া নেই, বরং বাংলাদেশে বকেয়া থাকতে পারে, কিন্তু ইরানে বকেয়া নেই। প্রতিটা পেনশন প্রাপ্ত লোক তার নিয়মিত পেনশন পাচ্ছে, প্রতিটা সরকারি লোক নিয়মিত বেতন পাচ্ছে। তাহলে ইরানের এই অবরোধে কি হয়েছে? আপনাদেরকে আরো তথ্য দিচ্ছি। যখন আমেরিকা ইরানের সাথে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের মধ্যে ইরান 1150 কোটি ডলার, আবার শোনেন, 1150 কোটি ডলার অপরিশোধিত তেল বিক্রি করেছে। যখন আমেরিকার সাথে ইরানের যুদ্ধ চলছিল, সেই সময়টিতে 1150 কোটি ডলারের অপরিশোধিত তেল ইরান বিক্রি করেছে। যখন যুদ্ধ চলছিল, যখন যুদ্ধ বন্ধে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল, সেই সময়টিতে ইরান 650 কোটি ডলারের তেল বিক্রি করেছে, যা ইরানের বার্ষিক বাজেটের 60%, 60% বলা হচ্ছে, 60% বলা হচ্ছে। 100%, 60% এই যুদ্ধের মধ্যে ইরান বিক্রি করেছে তেল। তার মানে আমেরিকার নেভাল ব্লকেট কিচ্ছু করতে পারছে না, ইরান স্ট্রং জায়গায় আছে। তো ইরান যখন আমেরিকাকে জবাব দিল, আমেরিকা নতুন করে টেনশনে পড়ে গেল যে ইরান তো কোনোভাবে দমছে না, কিভাবে তাকে শান্ত করবো, দমাবো। পাকিস্তানের মাধ্যমে, আসিম মনিরের মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠালো আমেরিকা, কি সেটি, যে ইরান যেন হরমুজ প্রণালী খুলে দেয়, তাহলে আমেরিকা তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তার যে টাকা আটকে দেয়া হয়েছে সেই টাকা তাকে দেবে, ক্ষতিপূরণ আমেরিকা তাকে দিতে রাজি। ইরান যেন নেভাল ব্লক তুলে দেয়। ইরান মূলত এখন যে খেলাটা খেলছে সেটা হলো ট্রাম্পকে হাত পা বেঁধে নদীতে ছেড়ে দিয়েছে। ইরান বলছে যে আমরা ট্রাম্পের ফাঁদে পড়বো না, কারণ সামনেই মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্পকে এই মধ্যবর্তী নির্বাচনে পরাজিত করার জন্য ট্রাম্পকে এখন আর কোনো এক্সিট রুট দিতে রাজি হচ্ছে না ইরান, আর ট্রাম্প এখানে আটকে গেছে। ওই যে বলে না, বজ্র আটনি ফসকা গিরো, সেই গিরোতে ইরান, আমেরিকা আটকে গেছে। ইরানের বজ্র আটনি ফসকা গিরোতে আমেরিকা বা ট্রাম্প আটকে গেছে। ইরানের এখন মূল কৌশলটা হলো আমেরিকাকে বা ট্রাম্পকে মধ্যবর্তী নির্বাচনে হারাবে, সেম নেতানিয়াহুকে হারাবে এই সামনের সেপ্টেম্বর অক্টোবরে ইসরায়েলে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে। এখন এই নির্বাচনে কোন রকম একটা জয়ের জন্য আমেরিকা এখন আসিম মনিরকে পাঠাচ্ছে, ওই মধ্যস্থতাকারীকে পাঠাচ্ছে যে ইরান যদি শুধু হরমুজ প্রণালীটা খুলে দেয় সব শর্ত মেনে নেব। ইরান এখন আর নড়চড় করছে না, বুঝতে পারছেন? তো আমেরিকার অবরোধের বা আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাব ইরান দিচ্ছে অন্য ভাষায়। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো গত 19 থেকে 21 তারিখ 3 দিন কয়েক দফা তুরস্কের C-130, বলা হচ্ছে C-130 হারকিউলিস বিমান পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানের দুটো গুরুত্বপূর্ণ বেজ, যেটাকে বলা হয় রাওয়ালপিন্ডি, যেখানে সেনাবাহিনীর হেড অফিস, সেই নূর খান বেজ, এটা রাওয়ালপিন্ডিতে অবস্থিত। সেখানে কয়েক দফা C-130 হারকিউলিস বিমান প্রবেশ করেছে, নেমেছে। পাশাপাশি দ্বিতীয় আরেকটি বেজ, এটা হলো করাচির মাশরু। তো করাচির মাশরুর এয়ারবেজে C-130 হারকিউলিস বিমান কয়েক দফা ওঠানামা করেছে। 19, 20, 21 এই 3 দিন পুরো ভারতে কাঁপাকাঁপি ছুটে গেছে। কি দিল তুরস্ককে, এটা জানার জন্য ভারতের পাগল হয়ে গেছে। ভারতের গণমাধ্যম এখন পর্যন্ত জাস্ট অ্যাজাম্পশনের ভিত্তিতে, সন্দেহ বা ধারণা প্রস্তুত ড্রোন, প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো বলছে, কিন্তু কি দিল অথবা কি নিল, দুটো জিনিস মাথায় রাখেন। এই বিমানে করে তুরস্ক পাকিস্তানকে কি দিল, পাশাপাশি কি নিল? কারণ আসন্ন যুদ্ধে বা তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। এমনও তো হতে পারে, জাস্ট আমি আমার জায়গা থেকে বলছি, তুরস্ক তার আধুনিক প্রযুক্তি পাকিস্তানকে দিল, সেখান থেকে 20টা নিউক্লিয়ার বিমানে করে নিয়ে চলে গেল। জাস্ট বললাম আর কি, হতে পারে কিনা, কারণ তারা সামরিক চুক্তিতে আবদ্ধ হয়েছে, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব। তো এই যে তুরস্ককে পাকিস্তান কি দিল এটা নিয়ে, এটা গত কয়েকদিনের খবর, আমি আজকে আপডেট দিচ্ছি।
যে ভারত এটা নিয়ে এখন রীতিমতো পাগল হয়ে গেছে, তারা টেনশনে পড়ে গেছে, আর সেই টেনশন দিকে তারা এখন নতুন করে উদ্যোগ নিচ্ছে, তারা একটা জোট বানাবে। সেই জোটে থাকবে কি? মুসলিম বিশ্বের অন্যতম বিস্ফোরা আরব আমিরাত, জাপান, ইসরায়েল। এখন চিন্তা করেন, আরব আমিরাত এমন একটি দেশ যাকে ইরান দখল করতে চাইলে 24 ঘন্টা সময় লাগবে। আরব আমিরাত যদি ইরান চায় দখল করতে 24 ঘন্টা সময় লাগবে। ইরান আরব আমিরাত কি এর আগেও বলছে যে তুমি পেছন থেকে ছুরি মারছ মিস্টার এমবিজেড, ইরানকে খেপায়ও না, তোমার তেল গ্যাস সম্পদ বা বুর্জ খলিফা মাটির সাথে মিশিয়ে দেব। এবং ইরান কয়েক দফা হিট করে আরব আমিরাতের মার্কিন ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এবং মার্কিন ঘাঁটি বন্ধ করে আরব আমিরাতে কয়েকটি মার্কিন ঘাঁটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। যে আরব আমিরাত ইরানকে মোকাবেলা করতে পারে না স্বয়ং আমেরিকা থাকার পরও, সেই আরব আমিরাতকে নিয়ে ভারত জোট বানাতে যাচ্ছে। এখন বিষয়টা কি? ভারত যে জোটটি বানাবে, আরব আমিরাত, জাপান, ইসরায়েল, ভারত, কিন্তু আরব আমিরাত তো মুসলিম বিশ্বের মোড়ল নয়। মুসলিম বিশ্বের মোড়লকে সৌদি আরব। সৌদি আরব টানছে কাকে? পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ। কেন এই তিনটি দেশ আরো আসবে? মিশর আসতেছে, ইরানকে প্রস্তাব দেয়া হয়েছে। ইরান বিষয়টি ভাবছে ইরানও আসতে পারে। ইরান এই ব্লকে আসার পর খেলাটা কি জমবে কল্পনা করতে পারেন? আমাদের স্বপ্ন তো এটাই ছিল, ইরানের জোটে আসার পর পৃথিবীতে এই মুহূর্তে আমেরিকাকে উত্তম মাধ্যম দেয় একটি দেশ ইরান, যার কাছে ট্রাম্প মাথা নত করে বসে আছে এখন, যে বাবা তুই আমাকে একটা এক্সিট রুট দে। সে ইরান। পৃথিবীর মুসলিম দেশের মধ্যে সবচেয়ে আধুনিক অস্ত্র কার হাতে? তুরস্ক, যারা গত এক যুগে একটা ফ্রন্টে যুদ্ধে হারেনি। সেটা লিবিয়া বলেন, সেটা সিরিয়া বলেন, সেটা আজারবাইজান বলেন। আমেরিকা ইসরায়েল এবং রাশিয়া প্রত্যেকটা ফ্রন্টে হেরেছে। আমেরিকা হেরেছে আফগানে, ইরাকে, রাশিয়া এখনো ইউক্রেনে বিজয় চোখে দেখে না। আর এক তুরস্ক আজারবাইজানে জয়লাভ করেছে। সিরিয়াতে আহমেদ আল সারারকে ক্ষমতা বসেছে বিশ্ব শক্তির বিরুদ্ধে একা লড়াই করে, জানেন তো আপনারা। এবং এই তুরস্ক লিবিয়া খলিফা হাফতারকে পিটিয়ে জাতিসংঘের সমর্থিত সরকারকে বসিয়েছে। সেই তুরস্ককে কেউ হালকা করে নেবেন না, এরদোয়ানের তুরস্ককে হালকা করে নেবেন না। এরদোয়ানকে রীতিমতো আমেরিকা, ট্রাম্প এবং ডোনাল্ড মিস্টার ভ্লাদিমির পুতিনও ভয় করে। ইসরায়েল বিচার দিয়েছিল আমেরিকা এবং ট্রাম্প এবং নেতানিয়াহুর কাছে। তারা দুজন এক বাক্যে বলছে, খবরদার তুমি ওখানে দাঁড়াও নেতানিয়াহু। এটা এরদোয়ান, তাকে বিশ্ব শক্তি বহু চেষ্টা করে কিছু করতে পারেনি। তাকে তার জায়গায় থাকতে দাও, তাকে নাড়াচাড়া করো না, তাকে নাড়াচাড়া করো না। কে বলছে? ট্রাম্প এবং পুতিন ইসরায়েলকে। কিন্তু ইসরায়েল নাড়াচাড়ার চেষ্টা করছে। তো এরদোয়ান তার শেষ সময়টিতে এসে এখন একটার পর একটা খেলা দেখানো শুরু করছে। এই মক্কা চুক্তিতে যদি বাংলাদেশ জড়িয়ে যায়, চুক্তিতে চলে আসা, খেলা জমে উঠবে। কেন? ভারতের চারপাশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ একটা ভারতের পক্ষে নেই। বুঝতে পারছেন? অন্যদিকে সরকার বলছে তারা জে-10 কেনার ব্যাপারে চুক্তি করতে যাচ্ছে। খসড়া চুক্তিগুলো এখন রেডি হচ্ছে। বাংলাদেশ বা তারেক রহমান সরকার সারপ্রাইজের পর সারপ্রাইজ দিচ্ছে। হ্যাঁ, দেশে বিদ্যুৎ নাই, অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু দেশকে রক্ষা করতে হবে। আমরা দেখব ইনশাআল্লাহ হয়তো আগামীতে এই সরকার অনেক কিছু পরিবর্তন করবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, বিরোধী দলও তারেক রহমান সরকারের এই বিষয়গুলোকে সাপোর্ট করছে। তিনি ভারতের বিষয়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, একটা জিনিস মনে করতে হবে। সেজন্য বললাম, হুমায়ুন কবির ভাইকে কেউ খোঁচাবেন না। আপনাদের কাছে অনুরোধ, তিনি যা করছেন দেশের জন্য করছেন। তার জায়গায় যদি আমির খসরু বসতেন তাহলে খবর আসছিল আপনাদের। একটু বুঝে শুনে চিন্তা করেন তারেক রহমানের কূটনীতি পলিসি কোথায় যেতে পারে। তো বলা হচ্ছে আজকে তুরস্কের ইয়েনি শাফাক, অন্যতম একটি গণমাধ্যম, পুরো ভারতের কাপড় খুলে, ধুতি খুলে ফেলেছে। কেন ভারতের আশপাশ থেকে তার মিত্ররা চলে যাচ্ছে? কেন ভারতের পাশের একটি দেশ তার বন্ধু ভাবে না? ইয়েনি শাফাকের খবরটি পারলে পড়বেন। আমি চেষ্টা করছিলাম, ভাবছিলাম যে পুরো আজকে আলোচনায় আনবো, ভিডিওটা বড় করতে চাচ্ছি না।
তো তুরস্কের ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী প্রতিবেশী কোনো দেশ ভারতকে বিশ্বাস করে না, তাহলে বাংলাদেশ কেন করবে? প্রশ্নই তো আসে না। ভারত তার নিজের স্বার্থে কৌটল্যে সেই কূটনৈতিক প্রক্রিয়ার বাইরে ভারত যেতে পারবে না। সো বাংলাদেশকে বন্ধু চয়েস করতে হবে নিজের স্বার্থে। মক্কা চুক্তি বাংলাদেশকে অনেক কিছু দেবে। বাংলাদেশের সামরিক খাত যেমন উন্নত হবে, অর্থনৈতিক খাতটা অনেক উন্নত হবে। কারণ একদিকে পরাশক্তি তুরস্ক, নিউক্লিয়ার শক্তি পাকিস্তান, আর এদিকে অর্থনৈতিক মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক মেরুদণ্ড সৌদি আরব। তিনটি মিত্র বাংলাদেশ পাবে, এটা বাংলাদেশের জন্য বিগ সারপ্রাইজ নয়? প্রশ্ন হলো ভারতের যে জোট আরব আমিরাতকে নিয়ে, এই আরব আমিরাত জোট ভারতের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে, জাপানের সাথে টিকে থাকবে কতক্ষণ? আরব আমিরাতের মধ্যেই তো একটা বড় রকম ঝড় তুলে দিবে আরব আমিরাতের জনগণ। কারণ এমবিজেড যে প্রক্রিয়া যাবে সেটা কেউ সমর্থন করবে না, তার দেশের জনগণ সমর্থন করবে না। কিন্তু সৌদি আরব মুসলিম বিশ্বের মডেল, সে চাইলে প্রত্যেকটা মুসলিম দেশ এই জোটে যোগ দিবে। সৌদি আর তুরস্ক আর ইরান যদি চায়, 57টি মুসলিম দেশ সবগুলো, একমাত্র আরব আমিরাত ছাড়া সবগুলো চলে আসবে এই জোটে। সো খেলা এখনো শেষ হয়নি, খেলা তবে শুরু। এখন আমরা আমাদের হিরো তারেক রহমানকে দেখতে চাই মক্কা চুক্তিতে। হুমায়ুন ভাই, দোয়া রইল আপনাদের জন্য, আপনার জন্য। আপনি বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করবেন। বাংলাদেশ একটা সুবর্ণ সময় পেয়েছে। বাংলাদেশ একটা কঠিন সময় কাটিয়ে একটা উদ্ভাসিত আলোর দিকে এগিয়ে চলছে। আপনার হাত ধরে যেন সে বিজয়টা পায়। 54-55 বছর ধরে বাংলাদেশকে যারা খাবলে খেয়েছে, বাংলাদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি সব যারা কন্ট্রোল করেছে, সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে এবার একটা বড় বিজয় আমরা দেখতে চাই। তারেক রহমান, হুমায়ুন কবির ভাই, সেলুট। আমরা আপনাদের কাছে বাংলাদেশকে তুলে দিলাম, বাট ভারতের কাছে যেন পরাজিত না হই। আজকে যে বীরের যে গর্বের সাথে কথাগুলো বলছি, এই মুখটা যেন ছোট না হয়। মক্কা চুক্তিতে বাংলাদেশকে দেখতে চাই আমরা 18 কোটি মানুষ। আল্লাহ হাফেজ।